আমার ঘর আমার স্কুল কার্যক্রমে সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল রাজ্জাক। আমার প্রতিষ্ঠানের নাম ডক্টর মোহাম্মদ শাহ উচ্চ বিদ্যালয়। এটা কুষ্টিয়া সদর থানার একটা প্রতিষ্ঠান। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের একটা ক্লাস নেব। আমি প্রজেক্টরের মাধ্যমে তোমাদেরকে ছবি দেখাবো এবং এই ক্লাসটাকে আরও প্রাণবন্ত যাতে হয় সেজন্য আমি আমার প্রজেক্টর এবং কম্পিউটার এগুলো ব্যবহার করব। প্রজেক্টরে তোমরা নিশ্চয় একটা ছবি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখতে পাচ্ছ। এই গাছটা মূলত একটা নিম গাছের ছবি। এই নিম গাছের ছবি। তাহলে আজকে আমরা তোমাদের যে নিম গাছ গল্প আছে সেই গল্প সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্প থেকে তোমরা নিম গাছের যে ভেষজ গুণ সেই সম্পর্কে জানতে পারবা এবং লেখক বনফুল সম্পর্কে জানতে পারবা এবং এছাড়া নিম গাছের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, যে বাড়িতে থাকলে যে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই সম্পর্কেও জানতে পারবা। তোমরা খেয়াল করে দেখো যে এখানে নিম গাছ দেখতে পাচ্ছ। এটা কে লিখেছেন? বনফুল। বনফুলের আমরা ছবি দেখতে পাচ্ছি যে লেখক। তুমি দেখতে পাচ্ছ? আমি মনে করি যে তোমরা এই অনলাইন ক্লাসে তোমাদের যে পাঠ্য বই বাংলা সাহিত্য সেই বইটা তোমাদের কাছে রাখো এবং তাহলে দেখবা বুঝতে তোমাদের অনেক সহজ হবে। নিম গাছ লিখেছে বনফুল। বনফুলের সম্পর্কে আমরা জানি বনফুল তার প্রকৃত নাম হচ্ছে মলাইচাঁদ মুখোপাধ্যায়। তাহলে তার প্রকৃত নামটা কি? মলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালের 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। বিহারটা কোথায়? যখন দেশ স্বাধীনের আগে, যখন ভারত বাংলাদেশ একসাথে ছিল, যখন ইংরেজরা শাসন করত, সেই সময় বিহার এখন যেটা ভারতের ভিতরে অবস্থান। তিনি 1899 সালে বিহারে জন্মগ্রহণ করেন। কোন গ্রামে? পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে। তার পিতা ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1899 সালে ম্যাট্রিক, এখন যেটা এসএসসি বলা হয়, এই ম্যাট্রিক লেভেলটা এখন এসএসসি লেভেল। হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে তিনি আইএলসি এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাস করেন। অর্থাৎ তিনি মূলত সায়েন্স নিয়ে লেখাপড়া করছে এবং আমরা এখন যেটাকে এমবিবিএস বলি সেই সময় সেটা সংক্ষেপে ছিল এমবি। এরপরে মেডিকেল অফিসার হিসাবে তিনি চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয়। অর্থাৎ লেখাপড়া শেষ করার পরে, মেডিকেল শেষ করার পরে তার কর্মজীবন শুরু করে। এরপরে 1899 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ, কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ করে। এই যে একজন ব্যক্তি, তিনি শুধু ডাক্তারি পেশায় নিয়োজিত থাকার পরেও সাহিত্য অনুরাগী হওয়ার কারণে সাহিত্যে তিনি যে প্রবেশ করেন, তিনি প্রথমে কি দেখেন? ব্যঙ্গ, কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে অর্থাৎ সাহিত্য জগতে তিনি আসেন। এছাড়াও তিনি প্রবাসী পত্রিকায় তিনি 1 পাতা 8 পাতা গল্প লিখতেন। সেই সময় যে পত্রিকা বের হতো, সাপ্তাহিক এবং দৈনিক, সেই পত্রিকার নাম ছিল প্রবাসী। সেই পত্রিকায় তিনি 1 পাতা 8 পাতার গল্প লিখতেন। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্য তাৎপর্যপূর্ণ। অর্থাৎ গল্পগুলো ছোট হলেও খুবই তাৎপর্য ছিল। তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থ
নিসর্গ, অনুগামিনী, তন্নি, পূর্ণিমালা, দূরবীন, এইগুলো ছিল তার গল্প, সুন্দর সুন্দর গল্প। তোমরা সময় সুযোগ পারলে বনফুলের এই গল্পগুলো পড়ে নিও। বাস্তব জীবনে জ্ঞান ও বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প উপন্যাসের নিপুণভাবে প্রকাশিত হয়েছে। বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস, তিনি শুধু গল্পই লেখেননি, বেশ কিছু উপন্যাসও তার আছে। তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, নির্মোক, সেও আমি, জঙ্গম, অগ্নি ইত্যাদি, এই উপন্যাসগুলো তিনি লিখছেন। এছাড়াও বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী জীবনী নাটক, শ্রী মধুসূদন, বিদ্যাসাগর প্রভৃতি তার অনন্য সাধারণ সৃষ্টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি ডাক্তার হয়েও তিনি যে সাহিত্য অনুরাগী ছিলেন, সাহিত্যের প্রতি যে তার যে ঝোঁক বা সাহিত্যের প্রতি যে তার নিবিড় ভালোবাসা, এতগুলো তার যে সৃষ্টিকর্ম, এগুলো কিন্তু সাহিত্যপ্রেমী না হলে এই লেখাগুলো সম্ভব হয় না। তিনি বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। এই সাহিত্য জগৎ এত লেখালেখির কারণে, তার বইগুলো পাবলিশড হওয়ার কারণে তিনি কি হয়, পদ্মভূষণ উপাধি লাভ করেন। এরপরে 1879 সালে 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা এই যে সংক্ষিপ্ত তার জীবনী দেখতে পেলাম, এই সংক্ষিপ্ত জীবনী। এরপরে আমরা মূল গল্পে ফিরে যাই। মূল গল্পে আমরা দেখছি যে বনফুল তিনি যে নিম গাছ লিখছেন, এই গল্পটাকে আমরা দেখি যে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত ভাজা চুলকানিতে লাগাবে। আচ্ছা, আমরা এই গল্পে আমরা প্রথমেই বুঝতে পারছি যে নিম গাছের অর্থাৎ ভেষজ যে উদ্ভিদ, এই উদ্ভিদের যে গুণ বা এই নিম গাছের যে প্রাকৃতিক যে গুণ রয়েছে, লেখক যে একজন মেডিকেল অফিসার, তার সাহিত্যের ভিতরে প্রাকৃতিক যে বিষয়গুলো তিনি তুলে ধরছেন। এরপরে চর্মরোগের অব্যক্ত মহা ঔষধ, কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচায়, অর্থাৎ কচি পাতাগুলো এমনি এমনি অনেকে কাঁচাই খায়, কিংবা ভেজে বেগুন সহযোগে। আমরা জানি যে বেগুনে অনেক সময় মনে করি যে চুলকানি বা চুলকায়, অ্যালার্জি এরকম মনে করি, তাই না? এই জন্য বেগুনের সাথে ভেজে যদি আমরা নিম পাতা খাই, তাহলে এই জাতীয় সমস্যা আমাদের থাকবে না। এরপর আছে কি, যকৃতের পক্ষে ভারী উপকার, অর্থাৎ পেটের পীড়া, যকৃৎ যেটাকে আমরা বলি, কচি ডালগুলো ভেঙে চিবোই কত লোক, দাঁত ভালো থাকে। অর্থাৎ আমরা নিছক হিসাবে যেটা ব্যবহার করি নিমের, সেটা তাহলে আমাদের কি হবে, দাঁত ভালো থাকবে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমী, অর্থাৎ আমরা জানি যে যে কবিতা লেখে সে হচ্ছে কবি, যে চিকিৎসা করে সে চিকিৎসক, আর গাছগাছরা বা এসব ভেষজ উদ্ভিদ দিয়ে যারা মানুষের চিকিৎসা করে তাদেরকে বলা হয় কবিরাজ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয়, অর্থাৎ জ্ঞানী বিজ্ঞরা এখানে যারা বাড়ির পাশে যদি নিম গাছ জন্মায় তাহলে তারা খুশি হয়, বলে নিম গাছের হাওয়া ভালো, থাক কেটো না। অর্থাৎ বাড়িতে যদি নিম গাছ থাকে তাহলে ওই বাড়িতে কি হয়, দেখবা যে মশা মাছি আসে না, এবং নিমের পাতা যদি এক জায়গায় বিছায় দেওয়া যায় তাহলে সাধারণত মশা মাছি আসে না, কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জন্মে এসে চারিদিকে সার দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আর এক আবর্জনা। অর্থাৎ একটা নিম গাছের চারিদিকে কি করছে, সার দিয়ে বাঁধিয়ে দিয়েছে। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। আমরা যে নিম গাছ দেখতে পাচ্ছি, সেই নিম গাছের কাছে কি আসলো, একজন নতুন ধরনের লোক আসলো। সে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে, ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। এই বলে উঠলো, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থুকা থুকা ফুলের বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র থেকে
নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাইরে, বা খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। এই যে নিম গাছের যে প্রাকৃতিক যে রূপ বর্ণনা করছেন, তিনি কে? তিনি কিন্তু কবিরাজ নয়, তিনি হচ্ছে একজন কবি। এই কবি নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলেন না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। তাহলে নিম গাছের পাশে এসে কবি যখন তার মন্ত্রমুগ্ধের মতো এই কবিতা উপস্থাপন করছে, নিম গাছ তো প্রাণ আছে আমরা জানি, সে কবির ভাষা বুঝতে পারছে। নিম গাছেরও ইচ্ছা করছিল যে কবির সাথে চলে যায়, কিন্তু সে পারল না। কারণ কি? তার যে শিকড়, অর্থাৎ নিম গাছটা যেখানে দাঁড়িয়ে আছে সেই শিকড়টা অনেক নিচে নেমে গেছে। ঠিক যেন ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এই দশা। অর্থাৎ এই গল্পে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে যে লেখক নিম গাছের যে ভেষজ গুণ কথা বলছে, তার সাথে যে তার আবেগময় কথা বলছে, এবং বাড়ির গৃহকর্মী নিপুণা বউটি যে তার লক্ষ্মী বউটি যেমন সংসারের দায়িত্ব নিয়ে আর ইচ্ছা করলেই সে ফিরে যেতে পারে না, তার যেমন শাখা প্রশাখা শিকড় গজায় যায়, তো ঠিক নিম গাছটার এইরকম গভীরে শাখা চলে গেছে। এরপরে আমরা দেখি নিম গাছের যে ভেষজ গুণ সেই সম্পর্কে আমরা একটু জানি। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। নিম গাছের দেখো যে ডালের যে ছাল, এটা আমাদের অনেক কাজে লাগে। এছাড়া পাতা ছিঁড়ে শিলে বিষে কেউ, অর্থাৎ তোমরা দেখো যে গ্রামে অথবা শহরে সব জায়গায় দেখবা যে পাটা, যেটা উপরে এটাকে বলা হয় নোড়া, তো পাটাকে নোড়া দিয়ে এই পাতাগুলো শিলে, অর্থাৎ শিলে পাটায় পিষে, অর্থাৎ বাটা হয় যেটাকে বলা হয়, এটা বেটে কবিরাজরা ব্যবহার করে, অথবা নিজেরাও ব্যবহার করা যায়। অথবা এছাড়া আমরা আরো দেখতে পাচ্ছি যে কচি ডালগুলো ভেঙে চিবই কতনো দাঁত ভাঙ থাকে, অর্থাৎ আমরা যেটাকে মিশাক বা ব্রাশ করি, সেটা একসময় যখন পেস্ট বা ব্রাশের ব্যবহার ছিল না, তখন কিন্তু মানুষের প্রাকৃতিক এই উপাদানগুলো প্রকৃতি থেকে ব্যবহার করে নিয়ে কাজে লাগাতো। ঠিক আছে? এরপরে আমরা দেখছি যে আমরা গল্পের ভিতর পাচ্ছি যে চর্মরোগের মহা ঔষধ, অর্থাৎ আমরা এখানে দেখছি যে একটা স্কিনে দেখো কিরকম ফাঙ্গাল বা অন্য কিছু তৈরি হয়েছে, যে চর্মরোগ সৃষ্টি হয়েছে। এটা আমরা পাতা বা ছাল যদি এভাবে শিলে বেটে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা এই জাতীয় চর্মরোগ থেকে মুক্তি পাবো। এছাড়া দাঁতের যে যন্ত্রণা, দাঁতের যে ব্যথা, এটা আমরা ডাল মিশাক হিসাবে যদি ব্যবহার করি। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি, যকৃতের ব্যথা, এই পাতার রস যদি আমরা খাই, তাহলে আমাদের পেটের যে ব্যথা, সেই ব্যথা থাকবে না। তোমরা খেয়াল করো। এরপরে আমরা আরো দেখি যে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয়। আমরা বললাম না যে নিম গাছটা বাড়ির পাশে, কবি বলছেন যে বাড়ির পাশে যদি থাকে, এই দেখো একটা বাড়ি, বাড়ির পাশে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, অর্থাৎ বাড়িতে এভাবে নিমের গাছ থাকলে কাটা যাবে না, কাটালে আবার লাগাতে হবে। তারপরে আমরা এখানে যে নিম গাছটার সাথে কবির যে একটা আবেগময় ঘটনা ঘটলো, সেটা কি ঘটলো? হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে, অর্থাৎ নিম গাছের যে সৌন্দর্য, সে বলে উঠলো, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থুকা থুকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র থেকে দেখো যে নক্ষত্র, অর্থাৎ আকাশের তারাগুলো যেমন একেবারে ঝকমক করে, ঠিক নিম গাছের দেখো ফুলের যে সৌন্দর্য, সেটাও কিন্তু এখানে নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাইলে, বা খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। তিনি হচ্ছে কবি রাজ নয়, তিনি হচ্ছে কবি, অর্থাৎ নিম গাছের প্রতি তার এত ভালোবাসা, এত আবেগ সৃষ্টি হয়েছে যে তিনি এই সাদৃশ্য তুলে ধরছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নিম গাছটার সাথে যে লেখক একজন নিপুণা লক্ষ্মী বউয়ের তুলনা করছে। সেই নিম গাছটা ইচ্ছে করতে লাগলো কি লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু সে পারলে না। কারণ কি?
মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, অর্থাৎ লেখক দেখাতে চাচ্ছে যে এই যে নিম গাছের যে শিকড়টা অনেক নিচে গেছে, ঠিক নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলো না, মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। ঠিক যেন ওদের বাড়ির গৃহকর্মী নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এমনই দশা, অর্থাৎ যে এখানে সাদৃশ্য দেখানো হচ্ছে যে নিম গাছের সাথে লক্ষ্মী বউটার যে একটা সংসারে একটা বউ আসলে তার সন্তান বা তার স্বামী সংসার নিয়ে এসে যে আস্তে আস্তে তার যে সংসারের প্রতি দায়িত্ববোধ, তার সংসার যেভাবে বড় হয়ে যায়, গাছটাও আস্তে আস্তে যেভাবে বড় হয়ে তার শিকড় নিচে থেকে চলে যায়, সে ইচ্ছা করলে আর যেতে পারে না। ঠিক এরকমই একটা সাদৃশ্য দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমি তোমাদেরকে এই অনলাইন ক্লাসে আমার ঘর আমার স্কুল কার্যক্রমে তোমাদেরকে নিম গাছ যে গল্প আমি উপস্থাপন করলাম, এই গল্পটা মূলত অদৃশ্য লোক গ্রন্থের 1947 সালের বনফুলের লেখা এই গল্পের এই 1947 সালের অদৃশ্য লোক প্রবন্ধ, এই প্রবন্ধের একটা গল্প হচ্ছে নিম গাছ। তো ঠিক আছে, তোমরা এই গল্পটা আরো সুন্দরভাবে বাসায় দেখবা, আর সমস্যা হলে ঠিক করে দেবে। আর